হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করছি খুব সহজ একটা ডেজার্ট রেসিপি, গুঁড়া দুধের ক্যারামেল পুডিং। আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর ডেজার্ট আইটেম হতে পারে না। পুডিং তৈরির ক্ষেত্রে অনেকেরই কমপ্লেইন থাকে পুডিংটা ঠিকমতো জমছে না, বা পারফেক্ট ক্যারামেলটা তৈরি করতে পারছেন না, বা পুডিংটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। তাদের জন্য সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব ধরনের টিপস পেয়ে যাবেন। প্রথমে তৈরি করে নিয়েছি পুডিংয়ের ক্যারামেল। একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিয়েছি ঠিক অর্ধেক 2 টেবিল চামচের মতো পানি। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি জাল করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। এক্ষেত্রে চুলার ফ্লেমটা যদি একটু বাড়ানো থাকে তাহলে খুব দ্রুত কালার চলে আসবে, আর ক্যারামেলটা খেতে কিন্তু তিতা লাগতে পারে। চারধার থেকে ভালোভাবে কালারটা চলে আসার জন্য একটা চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি। ক্যারামেলের কালারটা যখন এমন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এর কালারটা হাঁড়ির তাপে আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার একটা কেক মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা কিন্তু যথেষ্ট গরম। ক্যারামেলের মিশ্রণটা ঘুরিয়ে আমি সম্পূর্ণ বাটিতে লাগিয়ে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে 3টা ডিম, মানে আমার এখানে 1 কাপের মতো ডিম হয়েছে। আর ডিমগুলোর সাইজ একটু বড় ছিল, যার কারণে 1 কাপের মতো হয়েছে। 1 কাপ সমান 250 ml, আর 250 ml এর জন্য লাগছে আমার হাফ কাপের মতো চিনি। আর ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই 4টা ডিম ইউজ করতে হবে। 250 ml ডিমের রেশিও অনুযায়ী তাহলে লাগছে প্রতিটি ডিমের জন্য 2 টেবিল চামচের মতো চিনি। আপনারা যদি 1 ডিমের পুডিং তৈরি করেন তাহলে আপনারা 2 টেবিল চামচের মতো চিনি দিলে পারফেক্ট পুডিং তৈরি হয়ে যাবে। তাছাড়া চিনিটা নির্ভর করে যার যার টেস্ট অনুযায়ী, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা চাইলে 1 চা চামচ লেবুর রস দিতে পারেন। এবার আবার অনেকের মনে প্রশ্ন আসবে যে লেবুর রস দিলে পুডিংয়ের দুধটা কি ছানা কেটে যাবে? আসলে না, দুধে কোনো ধরনের ছানা কাটবে না। তাছাড়া আপনারা চাইলে লেবুর রসটাকে বাদ দিয়ে এলাচির দানা গুঁড়ো করে 2 চিমটি দিয়ে দিতে পারেন। এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন আমি ডিম আর চিনির এই মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মেজারমেন্ট কাপে আমি 2 কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ, মানে এখানে 100 গ্রামের মতো আছে। তরল দুধ দিয়ে যদি আপনারা পুডিং তৈরি করেন তাহলে 1 কেজি দুধকে জাল করে অর্ধেক পরিমাণ করে নিতে হবে। দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে 2 কাপ তরল দুধও দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পুডিংয়ের টেস্টটা আরও ভালো আসবে। দুধটা ভালোভাবে মিশানো হয়ে গেছে, আর ঠান্ডা করে আমি এবার ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সেই ক্যারামেল পাত্রটার ওপর আমি একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি, আর স্ট্রেনারের মধ্যে দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এইভাবে ছেঁকে নিলে ডিমের যে লাম্পসগুলো আছে সেগুলো স্ট্রেনারের মধ্যে আটকে যাবে, আর পুডিংটাও স্মুথলি তৈরি হবে। আজকের পুডিংটা আমি যেহেতু একটা কেক মোল্ডের মধ্যে করেছি, যার কারণে এর কোনো ঢাকনা নেই, আমি একটা ফয়েল পেপার দিয়ে এর ভালোভাবে মুখটা মুড়িয়ে নিচ্ছি। আর যদি ঢাকনা থাকে তাহলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এবার পুডিংটা ভাপ দেওয়ার পালা। একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি, আর এখানে একটা তাওয়াল বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট একটা স্ট্যান্ড দিতে পারেন, আর তাওয়ালটা দিলে পানিটা যখন বলক আসবে তখন পানিটা উতলে উঠবে না। আর পানি দিতে হবে পুডিং বক্সে ঠিক 3 ভাগের 1 ভাগ ডুবে যায়, ঠিক এই পরিমাণে। এবার পুডিংটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর ঢাকনার মধ্যে যে হোল থাকবে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এবার চুলার ফ্লেমটা একেবারে হাই হিটে থাকবে। যখনই পানিতে বলক চলে আসবে তখন চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে। আমরা অনেক সময় দেখি যে পুডিংটা যখন মোল্ড আউট করছি তখন পুডিংয়ের যে উপরের অংশটা আছে সেটা একদিক থেকে একটু উঁচু, একদিক থেকে একটু নিচু বা একটু গর্ত হয়ে আছে। সেটা কিন্তু এই চুলার হিটের কারণেই হয়ে থাকে। আর পুডিংটা তৈরির সময় যদি অতিরিক্ত হাই ফ্লেমে পুডিংটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এভাবেই জাল করা হয় তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। ঠিক 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি পুডিংটা তৈরি হয়েছে কিনা। পুডিংটা কিন্তু একটু বেশি সময় নিয়ে জাল করলেও অনেক সময় পুডিংয়ের ভেতরেও ছিদ্র ছিদ্র হয়ে থাকে। আর পুডিংটা তৈরি করার সময় অবশ্যই পুডিংটা সমানযুক্ত বক্স বা বাটির মধ্যে তৈরি করবেন। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে।
গরম অবস্থায় কখনোই পুডিংটাকে মোল্ড আউট করা যাবে না। পুডিংটাকে নর্মাল তাপমাত্রা এনে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার একটা নাইফের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটা প্লেট দিয়ে পুডিং বক্সটাকে উল্টে দিচ্ছি। যারা নতুন রাঁধুনিরা আছেন, আশা করি আজকের সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারাও ফলো করে এই রেসিপিটি তৈরি করেন, আপনাদের পুডিংও ইনশাআল্লাহ পারফেক্ট তৈরি হবে। অনেক সময় বাচ্চারা দুধ আর ডিম খেতে চায় না, তাদের জন্য এইভাবে ইজি ওয়েতে পুডিং তৈরি করে দিতে পারেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর আমার চ্যানেলে আরও অনেক ধরনের পুডিং রেসিপি আছে, আপনাদের সুবিধার জন্য আমি এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আর আপনাদের সাহায্য নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।